হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 ইউনিট 7 এর একটা নতুন অধ্যায় যার নাম হচ্ছে তাপ সঞ্চালন অর্থাৎ নবম অধ্যায় শুরু করছি, যেটা তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে 2021 সালের জন্য সেটা রয়েছে। কিছু অংশ তার বাদ গেছে, সেটা হচ্ছে শেষের অংশ। তো এই চ্যাপ্টারটা এরকম একটা চ্যাপ্টার যেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, অনেকটাই পড়েছো অষ্টম শ্রেণীতে। আবার দশম শ্রেণীতে তাপের পরিবহন পড়েছিলে, যে চ্যাপ্টারের নাম তোমাদের ছিল তাপ বলে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে এই চ্যাপ্টারটা নাম যেহেতু তাপ সঞ্চালন, তাহলে এখানে তাপ সঞ্চালনের যে তিনটে পদ্ধতি পরিবহন, পরিচালন এবং বিকিরণ, তো তিনটে নিয়েই আলোচনা রয়েছে। তো সবচেয়ে প্রথম আমরা যেটা এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে পুরনোই পড়া বলতে গেলে তাপ পরিবাহিতাঙ্ক, তাপীয় রোধ কিংবা তাপ রোধ, তাপ সঞ্চালনের বিভিন্ন প্রণালী। তো এইটা নিয়ে একটা সামারি আলোচনা করে নেব, কারণ এটা সহজ জিনিস, ক্লাস 10 পড়েছো, তবুও পরীক্ষাতে কিন্তু ছোটখাটো প্রশ্ন এখান থেকে আসে, স্পেশালি তাপ পরিবাহিতাঙ্ক নিয়ে। সেই জন্য আলোচনা করা আমি চেষ্টা করছি যতটা কমে আলোচনা করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায়। তো সবচেয়ে প্রথম হচ্ছে যে তাপ সঞ্চালন কি। অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছো, দশম শ্রেণীতেও পড়েছো, স্পেশালি এইটা। তো তাপ সঞ্চালন আমরা জানি যে যখন উষ্ণতার পার্থক্য হয়, সাপোজ দুটো বস্তু পাশাপাশি রয়েছে, একটা বস্তুর উষ্ণতা বেশি আর একটা বস্তুর উষ্ণতা কম, তো স্বাভাবিকভাবে তাপ উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চল দিকে সঞ্চালিত হবে। তো এই যে প্রসেসটা, অর্থাৎ উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে যে তাপের এই যাওয়াটা, একেই আমরা বলি তাপ সঞ্চালন। আবার এই তাপ সঞ্চালন বিভিন্ন ভাবে হয়ে থাকে, তিন ভাবে হয়ে থাকে, তোমরা জানো, তোমরা আগেও পড়েছো। সেগুলো কি না, একটা হচ্ছে পরিবহন, দ্বিতীয় হচ্ছে পরিচালন, আর তৃতীয় যেটা সবচেয়ে দ্রুত তোমরা জানো সেটা হচ্ছে বিকিরণ। তাহলে আমরা এই তিনটে প্রসেসের কথা এখানে আমরা আলোচনা করছি। সেটা কি কি না, পরিবহন করলাম, আর পরিচালন এবং বিকিরণ। তো এরকম হচ্ছে তিনটে প্রসেসের কথা বলা হচ্ছে। তো তিনটে প্রসেসই সম্বন্ধে তোমরা জানো, আমি একটু শর্টে বলছি। যে পরিবহনে কি হয় না, সাধারণত কঠিন বস্তুর ক্ষেত্রে কিংবা কঠিন পদার্থের ক্ষেত্রে এই পরিবহন কিংবা কন্ডাকশন প্রসেসে তাপ সঞ্চালন হয়। এই সঞ্চালন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যটা কি না, বস্তু তার ভিতরে যে অণু, তো যে অণুগুলো তাদের কিন্তু স্থানচ্যুতি হবে না। তারা শক্তি সঞ্চালিত করবে কিন্তু স্থানচ্যুতি তাদের হবে না, তারা নিজের স্থানেই থাকবে, সেখানেই শক্তি পেয়ে কম্পিত হবে। সেই কম্পনের ফলে পাশের অণুর সঙ্গে তাদের সংঘর্ষ হবে, সেই সংঘর্ষের ফলে পাশের অণু আবার শক্তি লাভ করবে। এই করে পর 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 যত অণুগুলো থাকবে সেইভাবে শক্তি সঞ্চালিত হবে, শেষে পৌঁছে যাবে, অর্থাৎ শেষ প্রান্তে পৌঁছে যাবে। সাপোজ একটা লোহার দণ্ড আমরা এখানে উত্তপ্ত করলাম, তো কিছুক্ষণ বাদে এখানে কিন্তু তাপ অনুভব করি, অর্থাৎ তাপ এই উষ্ণ থেকে শীতল অংশে সঞ্চালিত হয়েছে, কিন্তু অণুগুলো যে ভেতরে, পদার্থের ভেতরে কিংবা রডের ভেতরে যে অণুগুলো, তারা কম্পিত হচ্ছে, কাঁপছে, কিন্তু তাদের স্থানচ্যুতি কিন্তু হচ্ছে না, স্থানের পরিবর্তন হয়নি। যেখানে ছিল অণুগুলো সেখানে অণুগুলো থাকছে। তো এটা মাথায় রাখতে হবে। কিন্তু পরিচালন পদ্ধতি, যেটা তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মূলত দেখা যায়, সেই ক্ষেত্রে কি হয় না, অণুগুলোই কিন্তু উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে যায়। তার মানে অণুগুলো স্থানচ্যুতি ঘটে এবং তার ফলস্বরূপ তাপ সঞ্চালিত হয়। এটা হচ্ছে পরিচালন প্রক্রিয়াতে তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো সহজ উদাহরণ দেওয়া যাক, একটা পাত্রের মধ্যে আমরা সাপোজ জল নিলাম, তাকে উত্তপ্ত করলাম পাত্রের নিচে, তো কি হয় না, ধীরে ধীরে উপরের যে জলটা সেটাও কিন্তু উত্তপ্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো এটা কিন্তু পরিচালন প্রক্রিয়া। এটা কঠিন এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায়, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায়, কঠিনের ক্ষেত্রে কিন্তু পরিবহনটাই সবচেয়ে কমন প্রসেস। এবার হচ্ছে বিকিরণ, যেটা সবচেয়ে দ্রুত প্রক্রিয়া আর কি। এই তিনটে প্রক্রিয়ার মধ্যে পরিবহন এবং পরিচালন, যাদের ক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন থাকছে, কিন্তু বিকিরণ হচ্ছে একটা প্রণালী যেটা সবচেয়ে দ্রুত, কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বিস্তার লাভ করে। যেরকম ধরো সূর্য থেকে যে আমরা আলোটা পাচ্ছি কিংবা যে শক্তিটা পাচ্ছি, সেটা বিকিরণ প্রণালীতে পাই। তো এই জন্য শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ, সেই গতিবেগ নিয়ে সে বিস্তার লাভ কিন্তু করতে পারে শূন্য মাধ্যমে। তার মানে কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই। whereas পরিবহন পরিচালন প্রক্রিয়াতে আমাদের কিন্তু জড় মাধ্যমে প্রয়োজন থাকছে, যেটা বিকিরণ প্রণালীতে কিন্তু থাকছে না। তো
তো আমরা ক্লাস 8 এ পরিবহন পরিচালন বিকিরণের পার্থক্য পড়েছি, তোমরা আবার একবার পড়ে নিতে পারো, জাস্ট ফর বলতে পারো কোন শর্ট প্রশ্নের জন্য। কারণ যদি কোনো একটা বৈশিষ্ট্য লিখতে দেয়, সেই পার্থক্যের একটা পয়েন্ট তুলে ধরতে পারো, আর পার্থক্য লিখতে দিলেও তোমরা কিন্তু লিখতে পারো। সবচেয়ে সহজ এটাই হবে যে এই দুটোতে জড় মাধ্যমের প্রয়োজন, এই ক্ষেত্রে প্রয়োজন না, এটা কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তরল গ্যাস, বিকিরণের জন্য কোনো মাধ্যমেরই প্রয়োজন হচ্ছে না, সবচেয়ে দ্রুততম প্রক্রিয়া হচ্ছে। আর প্রথমে যেটা দেখলাম পরিবহনের ক্ষেত্রে, সেখানে অণুগুলো স্থানচ্যুতি হয় না, কিন্তু পরিচালনে যখন তরল এবং গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অণুগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপ সঞ্চালনটা ঘটিয়ে থাকে। তো তোমরা দেখবে তোমাদের বইতে 694 পেজে এই আলোচনাটা কিন্তু মূলত করেছে। এইবারে আমরা নিজেদের আলোচনাটাকে সীমাবদ্ধ করব, সেটা হচ্ছে এই ভিডিওতে স্পেশালি, সেটা হচ্ছে তাপ পরিবহন। তো এই তাপ পরিবহন বলতে গেলে আমরা জানি যে উষ্ণতার পার্থক্য হবে, অবশ্যই কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে তাপ সঞ্চালিত হবে। তো এইটাকে যদি আমরা কঠিন পদার্থের যে কোনো থিওরি দিয়ে যদি বোঝার চেষ্টা করি, কোনো সমস্যা কিন্তু হবে না। অর্থাৎ একটা কঠিন পদার্থ, যেটা রড ধরলাম, তো একটা শক্তি যখন অণু পাচ্ছে, সে কম্পিত হচ্ছে, সেই কম্পনের ফলে সে পাশের অণুর সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এবং সংঘর্ষের ফলে সে গতিশক্তি কিংবা সেই শক্তিটা তাকে প্রদান করছে। তো সেই যে শক্তিটা প্রদান করছে পাশের অণুকে, সেই পাশের অণু আবার তার পাশের অণুকে সেটা প্রদান করছে, নিজে কম্পিত হয়। তাহলে কম্পনটা চলছে, কিন্তু যে অণু যেখানে ছিল সেইখানেই কিন্তু থাকবে, যেটা পরিচালনে কিন্তু হয় না। তো এটা পরিবহনের মূল থিওরি। কিন্তু এখানে একটা টার্ম রয়েছে যেটা সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। তো দেখবে তোমাদের বইতে একটা টার্ম লেখা রয়েছে তাপ পরিবাহিতা বলে। এই তাপ পরিবাহিতা কি না, প্রত্যেকটা পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা আলাদা। স্বাভাবিকভাবে লোহার যা হবে কাঠের তা হবে না। তার মানে এই তাপ পরিবহনের ক্ষমতা যে কোনো পদার্থের, তাকেই বলা হয় তাপ পরিবাহিতা। অবশ্য অনেক ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ককেই কিংবা তাপ পরিবাহিতাঙ্ক, যেটা কে দিয়ে আমরা এক্সপ্রেস করি, ক্লাস 10 এ তোমরা পড়েছো, যেটা আলোচনা হবে এক্ষুনি, সেটাকেও কিন্তু তাপ পরিবাহিতা অনেক সময় বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কারা তাপ পরিবাহী এবং কারা তাপের অন্তরক কিংবা কুপরিবাহী? না, যাদের মধ্য দিয়ে তাপ সহজেই সঞ্চালিত হতে পারে, যারা তাপের উত্তম পরিবাহী, যেরকম যে কোনো ধাতব পদার্থ, যেহেতু তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, তারা শুধুমাত্র তাপ নয়, প্রবাহ মাত্রা কিংবা তড়িতেরও সুপরিবাহী, তো তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। তোমরা দেখতে পারো 695 পেজে একদম উপরের দিকে সংজ্ঞাটা রয়েছে। তো ক্লাস 10 এ আসতো, এখন অতটা ইম্পর্টেন্ট নয়, তবু পড়তে হবে, সিলেবাসে রয়েছে যে সকল পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে, আর যারা পারে না, যেরকম ধরে বলি অ্যাসবেস্টস, কাঠ, জল, কাঁচ, তো তারা হচ্ছে কিন্তু কুপরিবাহী। সেই কুপরিবাহী পদার্থকে কিন্তু আমরা অনেক সময় অপরিবাহী কিংবা অন্তরক বলে থাকি। তো এই দুটো সংজ্ঞা উদাহরণ মাথায় রাখতে হবে তোমাদের। আর যে কোনো গ্যাস, তো গ্যাসীয় পদার্থ কিংবা গ্যাস যদি বলা হয়, সেটাকে কিন্তু আমরা তাপের অন্তরক হিসাবে কিন্তু ধরতে পারি। আর একদম কাগজ, কর্ক, কাঠ, এই সবগুলোই কিন্তু সেই অন্তরকের মধ্যেই আমরা ধরি। কুপরিবাহী মানে আমরা তাকে অন্তরক ধরে নেওয়া হয়। তো এটা মাথায় রাখতে হবে। এইখানে একটা জিনিস মাথায় রাখবে, ধর শূন্য স্থান, সেটা কি আদর্শ তাপ অন্তরক হবে? অবশ্যই হবে, সেখানে কোনো মাধ্যম নেই, এই জন্য তাপের পরিবহন হয় না। আর যেখানে বিকিরণ হয়, যে তাপের পরিবহন হয় না, সেই জন্য তাকে একটা আদর্শ তাপ অন্তরক বলতে পারি। কারণ আমরা তাপ পরিবাহিতা নিয়ে আলোচনা করছি, তাহলে তাপের পরিবহন যেখানে হয় না, সেটাকে আমরা আদর্শ হিসাবে নিতে পারি। এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, সেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে তাপীয় পরিবাহিতাঙ্ক কিংবা তাপ পরিবাহিতাঙ্ক। তো তাপ পরিবাহিতাঙ্ক যদি আলোচনা করতে হয়, তো ক্লাস 10 এর নলেজটাকেই লাগানো যাক। আমরা একটা পাত নিলাম, সাপোজ এরকম একটা পাত, একটা সিম্পল ডায়াগ্রামে অঙ্কন করছি। তো এই পাত, তো স্বাভাবিক তার নিজস্ব একটা বেগও থাকবে। তাহলে এই যে পাত রয়েছে, সাপোজ এখানে কিউ পরিমাণ তাপ তাকে দেওয়া হলো, কিংবা তাপ পরিবহন যেটা হচ্ছে সেটা কিউ পরিমাণ, এই দিক থেকে ওই দিক, তাহলে এই উষ্ণতা θ2, আর এই প্রান্তে দুদিক যেহেতু রয়েছে, তাহলে ধরো বাইরের দিকটা θ2, ভেতরের দিকটা হয়তো θ1। তো স্বাভাবিকভাবে θ2 টা θ
θ1 এর থেকে বেশি হবে, না হলে এদিক থেকে এদিকে তাপ যাচ্ছে কেন? কারণ তাপের তো ধর্মই রয়েছে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যাওয়া। এবারে যে বেগ রয়েছে সেই বেগটা হচ্ছে d, আর এই পাতে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে a। সাপোজ q পরিমাণ যেটা দিয়েছি আমরা এখানে দেখতেই পাচ্ছ, q পরিমাণ তাপ পরিমাণ হচ্ছে t সময়। তাহলে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এটা আমি বেশি বলছি না, ক্লাস 10 এ তোমরা পড়েছো, যে তাপ পরিমাণের যে পরিমাণটা, তো সেই পরিমাণটা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, সময়ের উপর এবং বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, আগের দুটোর সঙ্গে সমানুপাতিক এবং বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, এরকম একটা সম্পর্ক পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা ভেদ ধ্রুবক পাবো যেটাকে k ধরা হয়। আরেকটা কি, আরেকটা লেখা হলো না, সেটা বলে দিই, উষ্ণতার পার্থক্যটাই বলা হয়নি, সেটা হচ্ছে 2 পার্শ্বে এই থিটা টু θ1 রয়েছে যে উষ্ণতার পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক। যত বেশি উষ্ণতার পার্থক্য হবে, যত বেশি সময় ধরে তাপ পরিবহন হবে, যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে, ততই কিন্তু আমরা দেখতে পাবো তাপ পরিবহনের পরিমাণটা কিন্তু বেশি হবে। তাহলে এরকম একটা আমরা সম্পর্ক পাচ্ছি। এখান থেকে যদি আমরা তাপ পরিবহনের হার বের করতে চাই, তাহলে টিটাকে নামিয়ে দিতে হবে, একক সময় তাপ পরিবহনের পরিমাণ, সেটাই হচ্ছে তাপ পরিবহনের হার। তো এই যে রিলেশনটা আমি লিখছি, এই সম্পর্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নিউমেরিক্যালস করার সময়, অঙ্ক করার সময় সেটা প্রচুর কাজে লাগে, স্পেশালি অনুশীলনীতে উদাহরণ দেখতে পরে পরেই অনেকগুলো রয়েছে অঙ্ক, তো এগুলো আমাদের কিন্তু খুব কাজে লাগবে, খুব সহজও রয়েছে। কিন্তু দেখবে আমাদের সিলেবাসে যেটা নিয়ে এখান থেকে আলোচনা হচ্ছে, এই যে k, এই kটাই হচ্ছে তাপ পরিবাহিতা। তোমরা বইতেও দেখতে পাবে একে বলা হচ্ছে তাপ পরিবাহিতা, একে তাপ পরিবাহিতা বলা হয়। এবার আমাদের কাজ কি না, এখানে দেখো একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে এই টার্মটা, অর্থাৎ θ2 - θ1 / d। তো এটা মনে রাখবে, অঙ্কতে কিংবা শর্ট প্রশ্নতেও লাগবে। এটা হচ্ছে উষ্ণতার নতি, কারণ প্রতি একক বেধের জন্য যেহেতু উষ্ণতার পরিবর্তন বের করা হয়েছে এই ফর্মুলাতে, এটা হচ্ছে উষ্ণতার নতি কিংবা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে k এর ডেফিনিশন বের করা, অর্থাৎ সংজ্ঞা নির্ণয় করা। দেখো লক্ষ্য করে, এই যে সমীকরণটা রয়েছে, যদি একে আমি সমীকরণ 1 বলি, তো এই সমীকরণ থেকে q সমান k তখনই হবে যখন ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হবে, সময় একক হবে, উষ্ণতার পার্থক্য একক হবে, আর d ও একক হবে। এগুলো যদি সব এক হয়, তখন কিন্তু q সমান k হচ্ছে। অর্থাৎ কোন পদার্থের একক প্রস্থচ্ছেদে একটা পাত নিলাম, যার বেধ হবে একক, একক সময় উষ্ণতার পার্থক্য যখন একক, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস কিংবা 1 কেলভিন, যে যে পদ্ধতিতে লিখতে চাইছে, তার মানে কি কোন পদার্থে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এবং একক বেধ যুক্ত পদার্থ হতে হবে, তখন তার একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক উষ্ণতা পার্থক্যের জন্য দুই পৃষ্ঠে একক সময় যে পরিমাণ তাপ পরিবহন হচ্ছে কিংবা পরিবহন হচ্ছে, তাকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তো বইতে এই সংজ্ঞাটা রয়েছে, কিন্তু সংজ্ঞার সময় দেখবে একটা লম্বভাবে কথাটা বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে যে তাপ পরিবহনটা হবে তলের সাপেক্ষে লম্বই হচ্ছে, যদি আমি বোর্ডটাকে ধরি তল, তো লম্বভাবেই হবে, মেঘে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই, লম্বভাবেই হিসেবটাও করা হয়। তো এই সংজ্ঞাটা আমাদের পড়তে হবে, মনেও রাখতে হবে, একে তাপ পরিবাহিতা বলা হয়। আবার এরকমও প্রশ্ন থাকতে পারে, যেমন ধরো এখানে প্রশ্ন রয়েছে, তামার তাপ পরিবাহিতা কিংবা তাপ পরিবাহিতাঙ্ক অত সিজিএস ইউনিট, এটা এসআইতেও থাকতে পারে। তো যেহেতু সিজিএস এ বলেছে, তাহলে এগুলো সবগুলোকে সিজিএস এ আমাকে ভেবে নিতে হবে, অর্থাৎ 1 বর্গ সেমি, এটা তো 1 সেকেন্ড হবে, 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 সেমি। তার মানে তামার পাত নিতে হবে, এবং সেই তামার পাত কিরকম হবে না, সেই তামার পাত হবে একক প্রস্থচ্ছেদের, অর্থাৎ 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ যুক্ত তামার পাত, যার বেধ 1 সেমি, যার দুই পাতের দুই পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস, আর 1 সেকেন্ডে তখন 0.92 কিউ এর সিজিএস একক ক্যালোরি, অত পরিমাণ তাপ লম্বভাবে পরিবাহিত
হচ্ছে কিংবা হবে। তো এই জিনিসটা দেখবে এখানেও লেখা রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবারে কোন পৃষ্ঠ থেকে কোন পৃষ্ঠ হবে, না উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠ, কারণ বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে। তো এগুলো এক নম্বরে আসতে পারে, মাঝে মাঝে আসে, এগুলো সহজ হলেও করতে হবে, বাদ দেওয়া যাবে না কিন্তু। এইবার দুটো শর্ট প্রশ্ন এখানে পড়া যায়। একটা আদর্শ পরিবাহী যদি আমরা নিই, তাহলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান কত হবে, না আদর্শ পরিবাহী তাপ পরিবহনে কোনো রকম সমস্যা নেই। তো আদর্শ পরিবাহী হলে যেটা শর্ট প্রশ্ন ক্লাস 10 এও আসতো, সেটা হচ্ছে k ∞, আর আদর্শ অন্তরক হলে সেটা হবে k 0। কিন্তু এটাও সত্যি, এই আদর্শ অন্তরক কিংবা আদর্শ পরিবাহী দুটোই বাস্তবে নেই, কারণ কেউ একেবারে আদর্শ অন্তরক নয়, কেউ একেবারে আদর্শ পরিবাহী কিন্তু নয়। তো এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যে কাজ আমাদের বলেছে সেটা হচ্ছে যে তাপীয় পরিবাহিতাঙ্ক কিংবা তাপ পরিবাহিতাঙ্ক, এই তাপ পরিবাহিতাঙ্কের মান উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিন্তু পরিবর্তন হয়। সাধারণত ধ্রুবক হলেও পরিবর্তন হয়, পদার্থ অনুযায়ী আলাদা তো আছে, উষ্ণতা পরিবর্তন হলেও কিন্তু মান একটু ভ্যারি করে। তো কঠিন এবং তরলের ক্ষেত্রে মান উষ্ণতা বৃদ্ধিতে কমে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কে এর মান কিন্তু বাড়ে। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে কে যে এক্সপ্রেশনটা আমরা এখানে দেখছি, অর্থাৎ আমি যদি এখানে এক্সপ্রেশনটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে যদি এক্সপ্রেশনটা লেখা হয় তাহলে k কত হচ্ছে q d by a t θ2 - θ1। এবার তোমরা সিজিএস কিংবা এসআই তে তোমাদের একক জিজ্ঞেস করেছে, তো তোমাদের মুখস্থ না রেখেও বলতে পারো। যেমন ধরো k এর আমরা একক লিখব, q কত হবে সিজিএস এ ক্যালোরি, d হবে সেন্টিমিটার, a হবে বর্গ সেমি, সময় অলওয়েজ সেকেন্ড, আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এটাকে আমি এইভাবে কিন্তু লিখতে পারি। এটাকে যদি আমার এসআই তে লিখতে হয়, এটা যদি আমরা সিজিএস এ লিখছি তাহলে এসআই থেকে লিখবো না জুল লিখবো, সেকেন্ডটাকে যদি সামনে নিয়ে আসি এটাকে সেমির জায়গায় মিটার হবে আর কেলভিন ইনভার্স হবে। এই জুল সেকেন্ড মানে আমরা জানি ওয়াট, সেই জন্য দেখবে বইগুলোতে এইভাবে কিন্তু লেখা থাকে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে গুণ বোঝানোর জন্য তারা ডট ব্যবহার করেছে, সেটা আমরাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, তোমরা 9 থেকে ইউজ করছো। কিন্তু দুটো শুধু জানলে হবে না, অঙ্ক করার সময়, এটা তো আমরা এসআই তে করলাম, যখন তোমরা অঙ্ক করবে আর কি, তো যেরকম আমরা সিজিএস এসআই তে জানলাম, তো সেখানে অনেক সময় হয় কি তোমাদের বললো তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.93 সিজিএস একক, তাহলে এসআই তে কত হবে? তাহলে আমাদের যে সিজিএস থেকে এসআই তে যাওয়ার সময় যে গুণটা করি, দেখবে এটা 420 দিয়ে একটা দেখবে তোমাদের বইতেও করে দেওয়া রয়েছে যে সিজিএস থেকে আমরা এসআই তে যাচ্ছি, সেই জন্য দেখবে একটা গুণ করা রয়েছে যে 1 ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড পার ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কেন? তো সেই সম্পর্কটা মনে তো রাখতেই হবে, সেই সম্পর্কের প্রমাণটাও করতে হবে, কারণ সেই প্রমাণটাও আবার মার্কসে আসতে পারে। তো সেটা কিভাবে আমরা করব, না সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আমরা এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে দুটো এক্সপ্রেশন রয়েছে, সাপোজ সিজিএস এর মানটা আমরা লিখলাম 1 ক্যালোরি, এখানে পার সেন্টিমিটার রয়েছে, তাহলে আমরা এরকম করতে পারি, পার সেন্টিমিটারকে নিচে চলে যেতে পারি, সেকেন্ড ইনভার্স কেও নিচে চলে যেতে পারি, আর ডিগ্রি সেলসিয়াস কেও নিচে চলে যেতে পারি। এবার দেখো 1 ক্যালোরি মানে কত হয়, না 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল, এটা হয় আমরা সবাই জানি। তাহলে ক্যালোরির জায়গায় লিখলাম 4.2 জুল। এবারে নিচে আছে সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার 1 সেকেন্ড 1 ডিগ্রি সেলসিয়াস। 1 সেন্টিমিটার মানে কত? 10⁻⁻² মিটার। সেকেন্ড সেকেন্ডই থাকবে, আর ডিগ্রি সেলসিয়াস 1 ঘর যা, কেলভিনেও তাই, কারণ সেই সমান 100 ভাগ থাকে, তো সেটা 1 কেলভিন আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো গুণ করার পর উপরে 10⁻⁻² গেলে +2, সেটা যখন গুণ হবে 420 জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এভাবে করতে পারো, না হলে তোমরা বইয়ের মতও করতে পারো, অর্থাৎ এসআইটাকে লিখলে জুল থেকে ক্যালোরিতে গেলে সেকেন্ড ইনভার্স থাকবেই, মিটার থেকে সেন্টিমিটারে গেলে কেলভিন থেকেও যাবে, যেটা বইতে করে দেওয়া হয়েছে। আমি বইয়ের উল্টোটা করলাম, কিন্তু দেখো একই জিনিসই আসবে। তো মান বসানোর সময় কিংবা মান বের করার সময় সরাসরিও গুণ করতে পারো, শুধু লিখে নেবে যেহেতু এটা সমান কত। তো এটা মানেই হচ্ছে কিন্তু ওয়াট। তো এটা মাথায় রাখবে।
নেক্সট পেজে দেখবে বইতে একটা ছক দেওয়া রয়েছে 696 পেজে। সেই ছকে দেখবে উপর থেকে শুরু করে পর পর জল অবধি রয়েছে। এটা মনে রাখার কিছু দরকার নেই, জাস্ট ফর আইডিয়া দেওয়া রয়েছে, ক্লাস 10 এর বইতেও ছিল, মনে করে দেখো। এবারে আমরা যে কাজটা করব, যেটা বলে আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে আমরা ক্লাস 10 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 3 মার্কসের, যে তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক, তাপীয় রোধাঙ্কের রাশিমালা কিংবা তাপীয় রোধের রাশিমালা লেখো। তো ক্লাস 10 এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের ক্লাস 11 এ ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও ক্লাস 11 এ প্রশ্ন একটু হলেও রয়েছে ইম্পর্টেন্ট। মাঝে মাঝে 1 মার্কসের কোশ্চেন পাওয়া গেছে যে মানগুলো দেওয়া রয়েছে, তাপীয় রোধের মান কত হবে, তো সেটা আমরা কিভাবে বের করব। তো একদম সহজে বলছি, কারণ ক্লাস 10 এ পড়া রয়েছে, জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। এই যে এক্সপ্রেশনটা আমরা এখানে লিখলাম, তো এই এক্সপ্রেশনটা যদি আবার লিখি যে q/t equals to ka θ2 minus θ1 by d, কারণ প্রতি একক সময়ে করছি। তার কারণ হচ্ছে তোমরা ক্লাস 10 এ মনে করে দেখো প্রবাহ মাত্রা সমান কিন্তু আধান বাই সময় ছিল। তো এই ক্ষেত্রে আধানের জায়গায় তাপ, আমরা সামঞ্জস্য খুঁজছি, সাদৃশ্য। তো এখানে তাপের প্রভাব, এখানে আধানের প্রভাব। তাহলে I সমান কি ছিল না, বিভব পার্থক্য বাই রোধ। তো এই রোধ যেটা, সেটাকে আমরা কেমন লিখতাম না, রো d বাই a। তোমরা বলে স্যার আমরা তো l লিখতাম, তো সেখানে l দৈর্ঘ্য ধরতে আমরা যেহেতু মিল খুঁজছি, ওই জন্য d দৈর্ঘ্যের একটা পরিবাহী তার নিলাম। তো এটা একটা সমীকরণ। উপরে যেটা রয়েছে এটাকে যদি সাজিয়ে নেওয়া হয় কিরকম, θ2 minus θ1 আর এখানে 1/k আর এখানে d/a। লক্ষ্য করে দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2 একই রকম দেখতে, একই জিনিস নয়। আমরা সামঞ্জস্য খুঁজছি, একই নয়, মিল খুঁজছি। যদি মিলটা খোঁজা হয়, দেখো উষ্ণতার পার্থক্য, এখানে বিভব প্রভেদ, 1/k সেটা রো এর সঙ্গে হচ্ছে। তাহলে একে আমরা বলতে পারি তাপীয় কিংবা তাপ রোধাঙ্ক, কারণ সেখানে মনে করে দেখো আমরা রোটাকে বলতাম আপেক্ষিক রোধ, তো তার সাপেক্ষে আমরা বলছি, আবার রোধাঙ্কও বলতাম, তো সেটা তড়িৎ রোধাঙ্ক ছিল, ইলেকট্রিসিটি রিলেটেড ছিল, কারেন্ট রিলেটেড ছিল। তো এই জন্য আমরা এটাকে এখানে বলছি কি তাপীয় কিংবা তাপ রোধাঙ্ক, সেটা হচ্ছে 1/k। আর কি সামঞ্জস্য পেলাম না, আর টোটালটা কি পাওয়া যাচ্ছে না, d/k। একে বলবো তাপ রোধ কিংবা তাপীয় রোধ। এই ফর্মুলাটা মনেও রাখতে হবে, তোমরা বইতেও দেখবে রয়েছে d/k। তাহলে k কার সমতুল্য সেটা তুলনা করে কিন্তু পেয়ে যাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট অতটা নয়, এটা ক্লাস 10 এ বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে একটু তোমরা পড়ে রাখবে, বেশি চাপ দেওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি দেখে রাখবে, যাতে করে কোনো কারণে যদি কোনো একটা 1 মার্কসের কোশ্চেন এলো তাপীয় রোধ কি, সেটা যেন লিখতে পারো। অনেকে সেটা লিখতে পারে না, কারণ এগুলোকে পড়া জিনিস বলে তাহলে লিখতে পারে না। তোমরা জানো, কিন্তু শুধু একবার রিভিশন করে রাখবে। তো এরপরে যেটা একটা কনসেপচুয়াল আলোচনা রয়েছে সেটা আমি করছি না, ভিডিও লেন্থি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা স্থির পূর্ব অবস্থা এবং স্থির অবস্থা এটাও পড়েছি আমরা ক্লাস 10 এ, তাপ ব্যাপনতা, তো এইগুলো পড়তে হবে। তো তারপরে কিছু উদাহরণগুলো রয়েছে, সেগুলো আগেও পড়েছো, সেগুলো আমি তোমাদের হোম টাস্ক হিসেবে দেব। তারপরে গাণিতিক উদাহরণগুলো রয়েছে, এবং যুগ্মপাতের মধ্য দিয়ে যখন তাপ প্রবাহ হয় তখন বিভেদ তলের উষ্ণতা এবং তুল্য তাপ পরিবাহীকাঙ্ক কত হবে, সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানুয়াল এক্সামিনেশনে। সেইটা আলোচনা আমরা কিন্তু নেক্সট ভিডিওতে করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।